আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। ইসরায়েলের কাছে $740 কোটি অস্ত্র বিক্রি করবে আমেরিকা। এদিকে গাজায় ধ্বংসস্তূপের নিচে 12,000 লাশ, ভারী যন্ত্রপাতি প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েল। আইআরজিসির বিরুদ্ধে ট্রাম্পের নিষেধাজ্ঞা আরোপের তীব্র নিন্দা জানালো ইরান। গাজার জাতিগত শুদ্ধি অভিযানের পরিকল্পনার বিরুদ্ধে জর্ডান, ইরাক ও মিশরে বিক্ষোভ। সর্বশেষে জানিয়ে দিব পরবর্তী যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র খুব বাজেভাবে হেরে যাবে বলছে ইলন মাস্ক। ইসরায়েলের কাছে $740 কোটি অস্ত্র বিক্রি করবে আমেরিকা। মার্কিন পররাষ্ট্র দপ্তর আনুষ্ঠানিকভাবে সংপ্রেসকে জানিয়েছে যে তারা ইহুদিবাদী ইসরায়েলের কাছে আরও $740 কোটি বেশি মূল্যের অস্ত্র বিক্রির পরিকল্পনা করছে। এসব অস্ত্রের মধ্যে রয়েছে হাজার হাজার বোমা এবং ক্ষেপণাস্ত্র থাকবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে অভ্যর্থনা জানানোর কয়েকদিন পর গতকাল এই খবর বের হলো। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মতে দুটি আলাদা অস্ত্রের চালান অনুমোদনের জন্য সংপ্রেস চিঠি পাঠানো হয়েছে। একটি $675 কোটি চালান, যাতে থাকবে বিভিন্ন ধরনের অস্ত্র, দিক নির্দেশনা, হিট এবং অন্যান্য সামরিক সরঞ্জাম। এর মধ্যে রয়েছে 166টি ছোট ব্যাসের বোমা, 500 রাউন্ড ওজনের 2800টি বোমা এবং হাজার হাজার নির্দেশিকা, ফিউজ এবং অন্যান্য বোমার উপাদান ও সহায়তা সরঞ্জাম। এসব অস্ত্র ও সরঞ্জাম চলতি বছরই পাঠানো শুরু হবে। অন্য অস্ত্র প্যাকেজটি হল 3000টি হেলফায়ার ক্ষেপণাস্ত্র এবং এর সাথে প্রয়োজনীয় সরঞ্জাম, যার আনুমানিক মূল্য $66 কোটি। ক্ষেপণাস্ত্রগুলোর সরবরাহ 2028 সালে শুরু হওয়ার কথা রয়েছে। গাজার ধ্বংসস্তূপের নিচে 12,000 লাশ, ভারী যন্ত্রপাতি প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েল। ইহুদিবাদী ইসরায়েলের গণহত্যা অভিযানে ধ্বংসস্তূপের নিচে পরিণত হওয়া গাজা উপত্যকার ধ্বংসপ্রাপ্ত বাড়িঘরের নিচে অন্তত 12,000 মরদেহ চাপা পড়ে আছে বলে আশঙ্কা প্রকাশ করেছে গাজার সরকারি গণমাধ্যম অধিদপ্তর। তেল আবিব যখন এসব ধ্বংসস্তূপ সরানোর জন্য গাজার ভারী যন্ত্রপাতি প্রবেশে বাধা দিচ্ছে, তখন এ ঘোষণা দেওয়া হলো। গাজার সরকারি গণমাধ্যম অধিদপ্তরের প্রধান সালাম বারুক গতকাল গাজা সিটির আপটিক হাসপাতালে এক সংবাদ সম্মেলনে বলেন, গাজার ভারী যন্ত্রপাতি প্রবেশ করতে না দেওয়ায় বিধ্বস্ত ভবনগুলোর নিচ থেকে লাশ বের করা কাজে বেগ পেতে হচ্ছে। তিনি আরো বলেছেন, ইসরায়েল যদি এভাবে বাধা দিয়ে যায় তাহলে হামাসের হাতে আটক যেসব পণবন্দী ইহুদিবাদীদের বিমান হামলায় বাড়িঘর চাপা পড়ে নিহত হয়েছে তাদের লাশ উদ্ধার করে তেল আবিবের কাছে স্থানান্তর করারও সম্ভাবনা হবে না। গাজায় 15 মাসের বেশি সময় ধরে ইসরায়েলের চালানো গণহত্যায় 47,582 ব্যক্তির নিশ্চিত মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও 1,11,633 ফিলিস্তিনি। হতাহতের প্রায় 70% নারী ও শিশু। গাজায় হামাসকে ধ্বংস করে নিজেদের পণবন্দীদের জীবিত উদ্ধার করার লক্ষ্য অর্জন করতে ব্যর্থ হয়ে গত 15 জানুয়ারি হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি করতে বাধ্য হয়। এই চুক্তিতে ধ্বংসস্তূপ সরানোর জন্য গাজায় ভারী যন্ত্রপাতি প্রবেশ করতে দেওয়ার কথা বলা হলেও সেই প্রতিশ্রুতি অব্যাহতভাবে লঙ্ঘন করে যাচ্ছে তেল আবিব। এর আগে শুক্রবারই গাজার মিডিয়া অফিস সতর্ক করে দিয়ে বলেছে, যুদ্ধবিরতি চুক্তিতে গাজায় প্রতিদিন ন্যূনতম যে সংখ্যক ত্রাণবাহী ট্রাক প্রবেশ করতে দেওয়ার কথা ছিল তাও দিচ্ছে না ইহুদিবাদী ইসরায়েল। বর্তমানে এই উপত্যকায় যে ত্রাণ প্রবেশ করেছে তা সেখানকার বাসিন্দাদের ন্যূনতম চাহিদাও পূরণ করতে পারছে না। আইআরজিসির বিরুদ্ধে ট্রাম্পের নিষেধাজ্ঞা আরোপের তীব্র নিন্দা জানালো ইরান। আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইআরজিসির বিরুদ্ধে মার্কিন সরকার যে নিষেধাজ্ঞা জারি করেছে তার তীব্র নিন্দা জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এটি বলেছে, ইহুদিবাদী ইসরায়েলকে তার অপরাধযোগের ব্যাপারে জবাবদিহি করাতে হাত থেকে বাঁচতে এটি হচ্ছে ক্ষমতার জঘন্য অপব্যবহার। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাখারি নিজের অফিসিয়াল এক্স পেজে দেওয়া এক পোস্টে ওয়াশিংটনের নিন্দা জানিয়ে বলেছেন, ওয়াশিংটন বহুকাল ধরে নিজেদের অভ্যন্তরীণ স্বার্থকে আন্তর্জাতিক সমাজের উপর চাপিয়ে দিতে নিষেধাজ্ঞা ও জবাবদিহিতামূলক পদক্ষেপকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইআরজিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে একটি নির্বাহী আদেশ স্বাক্ষর করেন। ইহুদিবাদী যুদ্ধ অপরাধী প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের দুদিন পরই ট্রাম্প এই নির্বাহী আদেশে স্বাক্ষর করলেন। গাজা উপত্যকায় যুদ্ধ অপরাধ ও মানবতাবিরোধী অপরাধ করার অভিযোগে আইআরজিসি গত বছরের শেষ দিকে নেতানিয়াহু তার তাৎক্ষণিক যুদ্ধমন্ত্রী ইয়োব গ্যালেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল। নিষেধাজ্ঞা জারির আদেশে সই করার পর ট্রাম্প বলেছে আইআরজিসি অবৈধ। এটি যুক্তরাষ্ট্র এবং আমাদের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলকে লক্ষ্য করে ভিত্তিহীন পদক্ষেপ নিচ্ছে। এ সম্পর্কে ইসরায়েল বাকারি আর বলেছেন, আইআরজিসির বিরুদ্ধে ওয়াশিংটনের নিষেধাজ্ঞা মার্কিন যুক্তরাষ্ট্রের কথিত অবৈধ শাস্তিমূলক ব্যবস্থার উদ্বেগজনক বিস্তারের প্রতিফলন ঘটিয়েছে। দেশটি এখন আইআরজিসির মতো আন্তঃসরকারীয় প্রতিষ্ঠানগুলোকে টার্গেট করছে, যেসব প্রতিষ্ঠান আন্তর্জাতিক আইন ও ন্যায় বিচারকে সমুন্নত রাখতে কাজ করে যাচ্ছে। বাকারি জোর দিয়ে বলেছেন, ফিলিস্তিনিদের বিরুদ্ধে নেতানিয়াহু সরকারের চলমান নৃশংস সহ অপরাধের তদন্ত থেকে আইআরজিসিকে বিরত রাখার লক্ষ্যে এই নিষেধাজ্ঞা দিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। গাজায় জাতিগত শুদ্ধি অভিযানের পরিকল্পনার বিরুদ্ধে জর্ডান, ইরাক ও মিশরের বিক্ষোভ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা উপত্যকায় স্থানীয় জনগোষ্ঠীর বিরুদ্ধে জাতিগত শুদ্ধি অভিযান চালানোর যে পরিকল্পনা উত্থাপন করেছেন তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে জর্ডান, ইরাক ও মিশরের হাজার হাজার মানুষ বিক্ষোভ দেখিয়েছেন। গাজাবাসী ফিলিস্তিনিদের জোর করে এই উপত্যকা থেকে বের করে দেওয়ার ব্যাপারে ট্রাম্পের পরিকল্পনার বিরোধিতা করে রাজধানী আম্মান সহ জর্ডানের বিভিন্ন শহরে শুক্রবার ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভে দেশটির বহু রাজনীতিবিদ অংশগ্রহণ করেন। এসব রাজনীতিবিদ জর্ডানের পার্লামেন্টে এমন একটি বিল আনতে চাচ্ছেন যাতে গাজাবাসীকে জর্ডানে পুনর্বাসিত করার প্রচেষ্টাকে বেআইনি ঘোষণা করা হয়েছে। ট্রাম্প গত সপ্তাহে তার পরিকল্পনা এভাবে শুরু করেছিলেন যে গাজাবাসীকে আরব দেশগুলোতে, বিশেষ করে জর্ডান ও মিশরে পাঠিয়ে দেওয়া হবে, কিন্তু দুই দেশ ট্রাম্পের পরিকল্পনা প্রত্যাখ্যান করার পর তিনি আরও জঘন্যভাবে বলেন, গাজাবাসীকে যেখানে থেকে বিতাড়িত করে উপত্যকাটি দখল করে নেবে আমেরিকা। শুক্রবারের বিক্ষোভে জর্ডানের একজন রাজনীতিবিদ এমনকি এই প্রস্তাবেও দেন যে ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে একটি সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি হিসেবে জর্ডানের তরুণ সমাজকে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ দিয়ে রাখা দরকার। এদিকে ট্রাম্পের বর্ণবাদী পরিকল্পনার বিরোধিতা করে রাজধানী বাগদাদ সহ ইরাকের বিভিন্ন শহরেও বিক্ষোভ করেছে। এরকম বিক্ষোভ হয়েছে মিশরেও। এর আগে বিশ্বের বহু দেশ গাজাবাসীর বিরুদ্ধে জাতিগত শুদ্ধি অভিযান চালানোর বিরোধিতা করে মন্তব্য দেন। জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস পর্যন্ত ট্রাম্পের পরিকল্পনার নিন্দা জানিয়েছেন। পরবর্তী যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র খুব বাজেভাবে হেরে যাবে বলছে ইলন মাস্ক। মার্কিন ধনকুবের এই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা ইলন মাস্ক দেশটির সেনাবাহিনীর অদক্ষতার সমালোচনা করে বলেছেন, পরবর্তী যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র খুব বাজেভাবে হেরে যাবে। ট্রাম্পের অধীনে ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সির প্রধান পদে নিয়োগ পাওয়া মাস্ক নিজের এক্স পেজে বিশ্বের সবথেকে বড় বাজেটের সেনাবাহিনীকে অদক্ষ, অযোগ্য বলে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, আমেরিকান অস্ত্র কর্মসূচি সম্পূর্ণভাবে পুনর্নির্মাণ করা প্রয়োজন। বর্তমান কৌশল হলো গতকালের যুদ্ধের জন্য উচ্চ মূল্যের শিল্প সংখ্যক অস্ত্র তৈরি করা। মাস্ক লিখেছেন, যদি সামরিক বাহিনীকে তাৎক্ষণিক এবং নাটকীয় পরিবর্তন করা না হয় তাহলে আমেরিকা পরবর্তী যুদ্ধে খুব বাজেভাবে হেরে যাবে। এই ধনকুবের দীর্ঘদিন ধরে মার্কিন প্রতিরক্ষা খাতের অদক্ষতার তীব্র সমালোচক। তিনি যুক্তি দিয়ে আসছেন যে অতিরিক্ত আমলাতন্ত্র এবং পুরনো সামরিক কৌশল জাতীয় নিরাপত্তাকে দুর্বল করেছে। ইলন মাস্ক তার আগে গত 5 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ওয়েস্ট ইউনাইটেড স্টেট মিলিটারি একাডেমিতে যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করার পর পরবর্তী যুদ্ধগুলোতে ড্রোন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর ভূমিকার উপর জোর দিয়ে বলেছেন, ইউক্রেনের বর্তমান যুদ্ধটি এরই মধ্যে একটি ড্রোন যুদ্ধে পরিণত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র তার সামরিক বাহিনীর জন্য বিশ্বের সবথেকে বড় বাজেট নির্ধারণ করে। বর্তমানে মার্কিন সামরিক বাহিনীর বার্ষিক বাজেটের পরিমাণ $850 বিলিয়ন। এই সামরিক বাজেটের একটা বড় অংশ ব্যয় হয় পশ্চিম এশিয়া অঞ্চলে পরিচালিত যুদ্ধ আগ্রাসন চালানোর কাজে। বর্তমান সামরিক প্রেসিডেন্ট ট্রাম্প 2018 সালে তার পরবর্তী শাসন আমলে এক বক্তব্যে অভিযোগ করেছিলেন যে আমেরিকা পশ্চিম এশিয়া অঞ্চলে $7 ট্রিলিয়ন খরচ করেছে কিন্তু বিনিময়ে কিছুই পায়নি।